তীব্র এই গরমে রান্নাঘরের কাজকে সহজ করার জন্য দুর্দান্ত কিছু কিচেন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা যারা সংসার সামলাই দিনের বেশিরভাগ সময় আমাদের রান্নাঘরে সময় দিতে হয়। ছোটখাটো কিছু কৌশল মেনে কাজ করলে কাজগুলো যেমন সহজ হয়, এতে করে অনেকটা ক্লান্তি কম হয়, টেনশনও দূর হয়, অল্প সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে নেওয়া যায়। এতে করে সময়ও বাঁচবে, টেনশনও কম থাকবে। আজকে রান্নাঘরের কাজকে সহজ করার জন্য ছোটখাটো কিছু টিপস শেয়ার করব, আশা করছি আপনাদের কাজে আসবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মোটামুটি আমরা যারা রান্নাবান্নার কাজকর্ম গোছাই তারা তো কম বেশি জানি যে রান্নাঘরের হাঁড়ি পাতিলা খুবই কমন একটা জিনিস, যেগুলো ছাড়া আমরা রান্না কল্পনাও করতে পারি না। আর এই হাঁড়ি পাতিলগুলো যদি একটু পরিষ্কার থাকে, দেখতেও যেমন ভালো লাগে, রান্না করার মধ্যেও একটা শান্তি কাজ করে। দেখবেন অপরিষ্কার থাকলে, এলোমেলো থাকলে কোনো কিছুই দেখতে ভালো লাগে না, সেটা যে কোনো কিছুই হতে পারে। আর প্রতিদিনই আমি চেষ্টা করি কম বেশি হাঁড়ি পাতিলগুলো একটু যত্ন সহকারে রাখার জন্য, কারণ যেহেতু এগুলোতে প্রতিদিন রান্নাবান্না করা হয়, একটু পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে। আর এগুলো যেহেতু প্রতিদিনই ইউজ করা হয়, যে কোনো ধরনের হাঁড়ি পাতিল আমরা ব্যবহার করি না কেন, কম বেশি সবাই কিন্তু এই সমস্যাটাতে ভুগি। ফ্রাই প্যানগুলো নিচ থেকে অনেকটা ময়লা হয়ে যায়, সেটা ফ্রাই প্যান হোক বা যে কোনো হাঁড়ি পাতিলা হোক, দেখতেও খুব বাজে লাগে। আর যতই ধুই পরিষ্কার হতে চায় না। এগুলো যদি আমরা প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করে রাখি, তখন দেখা যায় কি একেবারে নতুনের মতো থাকে। তবে সব সময় হাতে সময় থাকে না, অথবা সময় স্বল্পতার কারণে এই কাজটাতে আমরা খুব একটা সময় দিতে পারি না। যে কোনো সময় ফ্রাই প্যান হোক বা হাঁড়ি পাতিলা ব্যবহার করার পর যদি ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নেওয়া যায়, তখন ওই হাঁড়ি পাতিলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই ফ্রাই প্যানটা আমি রেগুলার ভাজাভুজির কাজে ব্যবহার করি, অথবা সকালের নাস্তার জন্য রুটি পরোটা মাঝে মধ্যে এগুলোতে ছেঁকা হয়, মাছ ভাজা হয়, সব ধরনের ফ্রাই আইটেমগুলো এটাতেই করে থাকি। যার কারণে এটা একটু বেশি ময়লা হয়েছিল। প্রথমে তো দেখেছেন যে কি পরিমাণ ময়লা ছিল। আমি একটা ক্লিনজার দিয়ে এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এইটা না খুবই ভালো, এটা মার্কেটে খুব অ্যাভেলেবেলই পাওয়া যায়। আর মার্কেটে কিন্তু এখন অনেক ধরনের ক্লিনজার আছে বা ক্লিনিং প্রোডাক্ট আছে, যেগুলো দিয়ে ক্লিন করলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। কেউ যদি এটা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, পরে আমি নামটা বলে দিব। তারপর যে টিপসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে এই ধরনের অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিলগুলো কিন্তু আমরা কম বেশি সবাই ব্যবহার করি। এটা কিন্তু কমন হাঁড়ি পাতিল, যেগুলো সবার ঘরেই থাকে, আমরা কম বেশি সবাই এটা ব্যবহার করি। এ ধরনের হাঁড়িগুলোতে একটু গরম পানি করতে গেলে দেখবেন কেমন কালচে একটা দাগ পড়ে যায়, আর দেখতে খুবই বাজে লাগে। আর এগুলো পরে ক্লিন করলেও না ওরকম পরিষ্কার হয় না। যখনই ভীম জালি দিয়ে এগুলো পরিষ্কার করতে যাই, দাগ পড়ে যায়, পরিষ্কার তো হয়ই না। তো আপনারা ডিম সিদ্ধ করেন অথবা গরম পানি করেন, এর মধ্যে একটু করে লেবু দিয়ে দিলে দেখবেন হাঁড়ির মধ্যে কোনো প্রকারের কোনো দাগ হবে না, আর দেখতেও কালচে লাগবে না। আজকে আমি আপনাদেরকে একেবারে প্রমাণ সহ ডিমগুলো সিদ্ধ করে দেখিয়ে দিয়েছি। অনেক সময় দেখবেন বাজার থেকে ডিম আনার পর 2-4টা ডিম এমনিতেও ফাটা থাকে। এগুলো কখনো কখনো আমরা ফ্রাই করে খেয়ে নিই, খুব একটা সমস্যা হয় না ঠিকই, তবে একটু যদি কিছু জানা থাকে তখন কিন্তু মন্দ হয় না। এ ধরনের ফাটা ডিমগুলো আমরা যদি ফুটন্ত পানিতে একেবারে সাথে সাথেই দিয়ে দিই, তখন দেখবেন খুব একটা লিকুইড টাইপের জিনিসগুলো বের হবে না, গরম ভাপে তরল অংশটুকু সিদ্ধ হয়ে যায়, তারপর খুব একটা বেশি লিকুইড টাইপের জিনিসগুলো বাহিরে বের হতে পারে না। ফুটন্ত পানিতে যখন ডিমটা দিয়ে দিবেন, তখন দেখবেন কোনো প্রকার লিকুইড বের হবে না, একেবারে সুন্দর মতোই ডিমটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এভাবে ফাটা ডিমগুলো সিদ্ধ করে দেখতে পারেন, অথবা পলি ব্যাগের মধ্যে বেঁধেও সিদ্ধ করতে পারেন, মানে এটা যার যার ইচ্ছা আর কি, দুইভাবেই করা যায়। তবে বেশিরভাগ সময় দেখা যায় আমরা ভেজেই খেয়ে ফেলি, এভাবে করেও ট্রাই করতে পারেন। এভাবেও খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেওয়া যায়, একেবারে নর্মাল ডিমগুলোর মতো। আর আমি যে হাঁড়ির মধ্যে ডিমগুলো সিদ্ধ করেছি, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে কোনো প্রকার বা কোনো রকমের কালো দাগ হয়নি বা কালচেও লাগছে না। এটা যখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব, একেবারে নতুনের মতোই থাকবে, কোনো রকমের দাগ থাকবে না। যদি এভাবেই আমি নর্মাল ডিমগুলোকে সিদ্ধ করতাম, হাঁড়িটা কিন্তু একদমই কালো হয়ে যেত, দেখতে একদমই ভালো লাগতো না। আর এটা মোটামুটি সবার ঘরে ঘরেই কমন একটা সমস্যা। আশা করছি এই টিপসটাও আপনাদের কাছে ভালো লেগেছে।
আমরা কম বেশি সবাই ডাল দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করি, আর এই গরমের মধ্যে সবার তো প্রিয় খাবারই হচ্ছে ডাল। তবে এই ডালগুলোর থেকে ভিন্ন হচ্ছে মুগ ডাল। এটা একটু ভেজে রান্না করলে ফ্লেভারটা যেমন সুন্দর হয়, খেতেও ভালো লাগে আর খুব সুন্দর একটা স্মেল হয়, যার কারণে আমরা সবাই কম বেশি এটা ভেজে রান্না করতেই পছন্দ করি। প্রতিবার রান্নার সময় ভাজাভুজির কাজ করতে একটু ঝামেলা মনে হয়। এক্ষেত্রে যদি ডালগুলোকে আগে থেকে ভেজে ঠান্ডা করে জারে রেখে দিতে পারেন, এক্ষেত্রে যেমন সময়ও বাঁচবে, অনেকটা কাজ এগিয়েও নেওয়া সম্ভব হয়। এভাবে করে আমি বাসায় যখনই মুগ ডাল নিয়ে আসি, একসাথে একটু বেশি করে নিয়ে আসি, কারণ যেহেতু এটা লাগে যে কোনো রান্নাবান্নার ক্ষেত্রে হোক বা ডাল রান্না করার ক্ষেত্রে হোক, একটু ভেজে রান্না করলে স্মেলটা খুব ভালো আসে। এখানে আমি সবগুলো ডাল একেবারে হালকা আঁচে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর একটা জারে আমি ঠান্ডা করে তারপর রেখে দিয়েছি। যখন প্রয়োজন হবে, যতটুকু পরিমাণ দরকার অতটুকু নিয়ে আমি জারের ক্যাপটা লাগিয়ে রেখে দিতে পারবো। এক্সট্রা করে আমার ভাজাভুজির ঝামেলা আর থাকলো না। আর এই মুগ ডাল ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে, একেবারে ধৈর্য সহকারে ভাজতে হয়। এভাবে আপনারা ভেজে রেখে দিতে পারেন। তারপর আমি যে টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা খুবই কমন একটা টিপস, যেটা কম বেশি আগে আমাদের দাদি নানিরা বা আমাদের মারা করতেন। যখন অনেক বেশি রান্নার চাপ থাকতো অথবা রান্না এখনো হয়নি, চুলায় এখনো রান্না থাকতো, কারো যদি খুব বেশি ক্ষুধা লেগে যেত, এভাবে ভাতের মধ্যে আলু সিদ্ধ বসিয়ে দিত অথবা ডাল সিদ্ধ বসিয়ে দিত। ডাল দিয়ে ছটপট ভর্তা বানিয়ে নিত, আলু দিয়ে ভর্তা বানিয়ে নিত। এভাবে করে যেমন সময়টা বেঁচে যেত, একই সাথে দুইটা রান্নাও হয়ে যেত। গরমের মধ্যে এর থেকে সহজ রান্না আর কিছু হতেই পারে না। এভাবে করে আপনারা আলুগুলো কেটে, যদি আলুর ভর্তা অথবা আলু দিয়ে কোনো কিছু বানাতে ইচ্ছে হয়, এক্সট্রা করে আর গ্যাসেরও প্রয়োজন হলো না, গ্যাসটাও আর অপচয় হলো না। এভাবে ভাত রান্না যদি করে থাকেন, এই সময় আলুগুলো দিয়ে দিলে ভাতের সাথে সাথে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর ভাত রান্না হওয়ার আগেই না আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আজকে যেহেতু আমি ভাত রান্না করছিলাম, ইচ্ছে হলো যে একটু করে আলুর ভর্তা বানাবো, তো আমি ভাতের সাথে আলুগুলো ছোট করে কেটে টুকরো করে দিয়ে দিয়েছি। সবচেয়ে মজার ব্যাপার হলো, ভাত হতে হতে এদিক দিয়ে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একটা আলু একটু ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দর করে সফট হয়ে গিয়েছে। এখন আলুর ভর্তা হোক অথবা যে কোনো জিনিসের সাথে আলুগুলো ব্যবহার করতে পারবো। এতে করে এক্সট্রা করে আলুগুলো সিদ্ধ করার আর ঝামেলা থাকলো না। এভাবে করে ডিমও একইভাবে সিদ্ধ করে নিতে পারেন। ভাত হওয়ার পাশাপাশি অন্য চুলায় ডিম তরকারিও রান্না করে নিতে পারবেন। গরমের সময় এর থেকে সহজ টিপস আমার কাছে মনে হয় আর কিছুই হতে পারে না। এ ধরনের রেগুলার তেলের জারগুলো কম বেশি আমরা সবাই ব্যবহার করি। আর এখন তো কাচের তেলের জারগুলো সবার বাসাতেই কম বেশি থাকে। তবে একটু লম্বাটে যে তেলের জারগুলো থাকে, এগুলো দেখা যায় কি একটু লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা চাইলে বাসায় যদি ছোটখাটো এ ধরনের সক্স থাকে, এই সক্সগুলো দিয়ে নিচের অংশটাতে একটু করে কাপড়টা দিয়ে দিলে রান্নাবান্না করার সময় যদি তেল একটুখানি নিচের দিকে চলেও আসে, এই জায়গাটার মধ্যে এসে আটকে থাকবে, নিচে থেকে পুরোপুরি ভাবে তেলগুলো এসে জমে থাকবে না। আর যখন তেলগুলো এভাবে একটু লিক হয়, তখন দেখা যায় কি হাত দিয়ে ধরাও যায় না, জারটাকে একটু স্লিপারি হয়ে যায়। এভাবে করে আপনারা জারগুলোতে একটু সুন্দর করে যে কোনো ছোটখাটো কাপড় দিয়ে এরকম ডিজাইন করে নিতে পারেন, দেখতেও যেমন সুন্দর লাগে। আর তেল লিক হওয়ার পরেও যে হাতে ভরবে ওটার ভয় থাকে না। আর এটা দেওয়ার পর না তেলের জারটা ধরেও বেশ শান্তি পাওয়া যায়। এভাবে করে আপনারা রেখে দিতে পারেন। তবে আগে এই তেলের জারগুলো আমার বাসায় ছিল, ব্যবহার করেছে। ইদানিং না এটা তেমন একটা ব্যবহার করা হয় না, যার কারণে এটাকে এভাবেই রেখে দিয়েছি আর আপাতত এভাবেই আছে। আমরা রেগুলার যে ছুরি, কেচি, তারপর বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যবহার করি কাটাকুটির জন্য, এগুলো কিন্তু কিছুদিন পর পর দেখবেন ধারটা শেষ হয়ে যায় বা কাটতে চায় না। এই ধরনের সিজারগুলো মোটামুটি সবার বাসাতেই আছে। এগুলো দিয়ে যে কোনো কিছু খুব সহজে কাটা যায় আর কাটতেও ইজি হয়। আমি এটা দিয়ে সবসময় মাছ কেটে থাকি, খুব সহজে মাছগুলো অল্প সময়ের মধ্যে কেটে নেওয়া যায় আর অনেক ইজিও মনে হয়।
তো এটার মধ্যে কিছুদিন পর পর তেমন একটা ধার থাকে না। যখন মাছ কিনে আনা হয় তার আগে এরকম লবণ অথবা চিনির মধ্যে যদি একটু করে এভাবে কাট করে নেন, যেমন কোনো জিনিস যখন আমরা যেভাবে কাটি ওরকম করে যদি লবণের মধ্যে এটা দিয়ে এরকম কাট করে নেন, তখন দেখা যায় এটা খুব সুন্দরভাবে দাঁড় হয়ে যায়। আমি আরও অনেকবার এভাবে ধার করে নিয়েছি, তারপর মাছ কেটেছি, খুব সুন্দরভাবে ধার হয়ে যায়। আর এটা কিন্তু আমার অনেক পুরনো ছুরি, প্রায় 2.5 বছরের মতো হয়ে গিয়েছে এটা আমি ব্যবহার করছি। এর থেকে বেশি হবে, অনেক ভালো পড়েছিল। আর যেহেতু রেগুলার মাছ আনলে এটা দিয়ে কাটাকুটি হয় বা এক্সট্রা কোনো ধরনের ছোটোখাটো প্যাকেট কাটাকুটির কাজেই এটা ব্যবহার করি। এভাবে করে আমি প্রায় সময় ধার করে নিই, আপনারাও চাইলে এভাবে ধার করে নিতে পারেন। আশা করছি এই টিপসটাও আপনাদের কাজে আসবে। আসলে ছোটোখাটো এরকম অনেক টিপস আছে যেগুলো আমাদের জীবনটাকে অনেক বেশি সহজ করে দেয়। ঘর বাড়ি যেরকমই থাকুক না কেন, একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে দেখবেন বাসা বাড়ি অনেক বেশি পরিপাটি আর কাজগুলো অল্প সময়ের মধ্যে করে নেওয়া যায়। তবে এক্ষেত্রে সবার কাজের ধরন আলাদা, আবার সবাই সবার মতো করে কাজ করতেই বেশি পছন্দ করেন। আমার কাছে যেটা ভালো লাগবে সেটা আরেকজনের কাছে ভালো নাও লাগতে পারে, তবে আমি প্রায় সময় এভাবে করে থাকি, তার কারণেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে আছি। আমার দেখানো এই ছোটোখাটো টিপসগুলো জানি না আপনাদের কতটা কাজে আসবে, তবে আমি জানি আমার আপুরা আমার থেকে অনেক বেশি ভালো জানেন এবং বুঝেন। তারপরও আমার সংসার জীবনের অভিজ্ঞতা থেকে ছোটোখাটো এই ধরনের কিছু কাজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বা আপনাদের কাজে আসবে। এ ধরনের ছোট কাজগুলোতে সময়টা কিন্তু অনেক বেশি লাগে। যদি আগে থেকে কাজগুলো একটু গোছানো থাকে, সময় যেমন বাঁচে, টেনশনও অনেকটা কমে যায় যে এই কাজগুলো যেহেতু গোছানো আছে অল্প সময়ের মধ্যে আমি রান্না করে নিতে পারবো, ওই চিন্তাটা থাকে। তো এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ ছিলে পরিষ্কার করে নিয়েছি, একটা বক্সে রেখে দিয়েছি, এতে করে অনেক দিন পর্যন্ত মরিচগুলো ভালো থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।